আজকে আমাদের কম্প্যাকশন টপিকসের সেকেন্ড লেকচার। আমরা প্রথম লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তা হলো যে একটা পার্টিকুলার সয়েলে কিভাবে ডেন্সিফিকেশন প্রয়োজন হয়, কিভাবে ডেন্সিফিকেশন করা যায় বা ডেন্সিফিকেশন করার যে মেথড প্রক্টর টেস্টের মাধ্যমে আমরা দেখেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কেন ডেন্সিফিকেশন করতে হবে সে বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছিলাম। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকের লেকচারে আমরা যে বিষয়গুলো দেখব যে এই ডেন্সিফিকেশন প্রসেসগুলো আমরা ফিল্ডে কিভাবে অ্যাপ্লাই করি সেটা, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে ডেন্সিফিকেশন মেথডটা শিখেছি সেটা হয়তোবা পুরোপুরি রূপে ফিল্ডে অ্যাপ্লিকেবল হবে না, সেটা কিছুটা মডিফিকেশন প্রয়োজন হয়। ফর সেক আমরা হয়তোবা ল্যাবে একটা পার্টিকুলার সয়েল টেস্ট করলাম, টেস্ট করে আমরা দেখলাম যে অ্যাপ্রক্সিমেটলি, আমি গতদিনের উদাহরণের সাথে ম্যাচ করে বলছি, যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট 13%, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি 116। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের এই 13% ময়েশ্চার মেনটেন করাটা ডিফিকাল্ট ইন এ সেন্স যে 13% হয়তো দেওয়া যাবে, কিন্তু সেটা মেনটেন করা, আমরা পানি অ্যাড করছি কিন্তু অ্যাড করার পরে কম্প্যাক্ট করতে আমাদের কয়েক ঘন্টা সময় লাগবে। যদি খুব রৌদ্র থাকে আমাদের সয়েল ড্রাই হয়ে যাবে। আবার আমরা হয়তো বা পানি যোগ করে কাজ শুরু করলাম, কিছুক্ষণ পরেই হয়তো মুষলধারে বৃষ্টি হলো, সো ময়েশ্চার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যেটা আমরা বলছি ল্যাবে আমরা খুবই প্রিসাইজ ওয়েতে কাজ করা, সেটা প্র্যাকটিক্যালি ফিজিবল হয় না। তো আমাদের জন্য যেটা প্রয়োজন হয় একটা রেঞ্জ ধরে কাজ করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে একটা ডেনসিটি দেখাচ্ছে 116, বাট প্র্যাকটিক্যালি হয়তো আমরা 116 অ্যাচিভ করতে পারবো না, তার আশেপাশে একটা ভ্যালু আমরা অ্যাচিভ করতে পারি। সেই অ্যাচিভমেন্টটা কতদূর পর্যন্ত অ্যাচিভ করতে পারলে সেটাকে আমরা বেটার বলবো বা কনভেনিয়েন্স বলবো, এই বিষয়গুলো নিয়ে আজকে লেকচারের পরের পার্টে মিলে আলোচনা করা হবে। তো প্রথম পার্টে এবং সেগুলো আমাদের জন্য জরুরি, এবং আমি বারবার একটা বিষয় এর আগেও অ্যাড্রেস করেছি এবং বলেছি যে আমাদের অ্যাপ্লাইড সায়েন্স, আমাদের ইঞ্জিনিয়ারিং যেটা, এটা হলো অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্সের কোনো একটি কাজ করতে গেলে আমাদের অপটিমাম সলিউশন লাগে, এক্সাক্ট সলিউশন আমাদের প্রয়োজন নেই। ফার্স্টে আমি ট্রাইট্রেশনের এক্সাম্পলটা সবসময় দিই। লাইক আমাদের একটা ট্রাইট্রেশনের কমপ্লিট করার জন্য আমাদের হয়তো 28.5 ml সলিউশন লাগছে, এটা যদি আমি পিওর ওয়েতে ট্রাইট্রেশন করি। কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্মোলজি হলো যদি 28.5এও জিনিসটা ট্রাইট্রেশন হয়ে থাকে আমার দরকার নেই, আমি যদি অ্যাপ্রক্সিমেটলি জানতে পারি যে 27 থেকে 30-র মধ্যে ট্রাইট্রেশন কমপ্লিট হয়ে যাবে, তাও যথেষ্ট। কারণ প্র্যাকটিক্যালি অনেক ইম্পিউরিটিস যোগ হবে বা অনেক সার্কামস্টেন্স হবে যেটা আমি এক্সাক্ট সলিউশনে থাকতে পারবো না। সো আমার ইঞ্জিনিয়ারিং এর ফিলোসফিটাই হলো এটা, যে যেটা আমি এই যে ল্যাবে অ্যাচিভ করলাম অনেক প্রিকশন মেনটেন করে, প্রফেশনালি আমি হয়তো সেটা পারবো না, কিন্তু যদিও আমি না পারি আমাকে একটা সার্টেন রেঞ্জে করতে হবে। দ্যাট মিন্স আমি একটা রিস্ক নিব বা আমি একটা রেঞ্জে কাজ করব যাতে আমি অপটিমাম সলিউশন পাই। তো এই বিষয়গুলো নিয়ে যেটা বললাম যে আমাদের আজকে লেকচারের পরের সেকেন্ড পার্টে বা মধ্যবর্তী জায়গায় আলোচনা হবে, তার আগে কিছু বিষয় একটু অ্যাড্রেস করে নিতে চাই। গত ক্লাসে যেই টেস্ট নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা হলো স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, আর আজকে আমরা দেখছি মডিফাইড প্রক্টর টেস্ট। স্ট্যান্ডার্ড এবং মডিফাইড প্রক্টর টেস্টের মধ্যে নীতিগতভাবে তেমন কোনো পার্থক্য নেই। এটা হলো সময়ের সাথে সাথে, যেহেতু স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট 19th সেঞ্চুরির শুরুতে ইনভেন্ট করেছিলেন সায়েন্টিস্ট প্রক্টর, পরবর্তীতে এই একই কনসেপ্ট ব্যবহার করে হেভি লোডেড ভেহিকেলের জন্য আমাদের যে টেস্টগুলো আছে সেটাকে কম্পেয়ার করার জন্য আমাদের এই মডিফাইড প্রক্টর টেস্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে, জাস্ট সিম্পলি হেভি লোডেড যে রোড কনস্ট্রাকশন সেটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য। এখানেও সয়েল একইভাবে ময়েশ্চার যোগ করে কম্পেয়ার করতে হয়, গ্রাফও অলমোস্ট সেম, কিন্তু এখানে মোল্ডের সাইজটা বড় থাকে, লেয়ার অফ সয়েল বেশি থাকে, কম্প্যাকশনের পরিমাণও বেশি থাকে, দ্যাট মিন্স এনার্জি বেশি অ্যাপ্লাই করা হয়, কিন্তু কনসেপ্টগত সেম। এখানে যে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি এটা হলো একটা এক্সাম্পল। আমাদের এই যে বাম পাশের যেই হ্যামারটা এটা হলো স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, যেখানে ফ্রি ফল 12 ইঞ্চিতে, আর এটা হলো মডিফাইড প্রক্টর টেস্ট যেখানে ফ্রি ফল হবে 18 ইঞ্চিতে। এটা ওয়েটের তুলনায় এটার ওয়েট বেশি থাকবে এবং নাম্বার অফ কম্প্রেশনও দেখা যায় চেঞ্জ হয়। সো আমাদের কনসেপ্টের যেহেতু কোনো পার্থক্য নেই এই জন্য এটা ডিটেইলে আমরা যাব না। এখানে আমাদের কাজের সুবিধার্থে খুব সুন্দরভাবে একটা সামারি টেবিল অ্যাকর্ডিং টু ASTM প্রোভাইড করা হয়েছে, সেটা হলো মেথড A B C D
আমার এবিসি আমাদের সয়েলের টাইপের উপরে মেথড গুলো নির্ভর করে। আমাদের এখানে যে গাইডলাইন গুলো দিয়ে দেওয়া আছে যে আমাদের কোন ধরনের সয়েল হলে কোন ধরনের কম্প্যাকশন মেথডটা করাটা ওয়াইজ হবে, এবং স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট এবং মডিফাইড প্রক্টর টেস্টে সেক্ষেত্রে কয়টা লেয়ার এবং প্রতিটা লেয়ারে কয়টা করে স্ট্রোকস দিলে আমরা বেটার সলিউশন পেতে পারি সেটা সম্পর্কে আমাদের গাইডলাইন দেওয়া আছে। সো আমরা যখন কাজ করতে যাব আমাদের কোন ধরনের সয়েল নিয়ে আমরা কাজ করছি, তার স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট করব না মডিফাইড প্রক্টর টেস্ট করব, আমরা এখান থেকে গাইডলাইন পেয়ে যাব। আর এক্সামে অনেক সময় মডিফাইড বা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ডিফারেন্স আসে, সেখানেও এই টেবিলটা হেল্পফুল হবে। সেক্ষেত্রে লোড, লেয়ার বা ওয়েটের যে পার্থক্যগুলো এগুলো অ্যাড্রেস করে দিলেই হয়ে যাবে। এরপরে এক্সাম্পল আছে, এক্সাম্পলটা নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ হলো এটা কেউ যদি ইকুয়েশন বা প্রসেস অলরেডি যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সে বিষয়গুলো কেউ যদি বুঝে সে করতে পারবে। এবং যে গ্রাফের কথা বলা হয়েছিল যে ওয়াটার অ্যাড করা হচ্ছে এবং ধীরে ধীরে ইউনিট ওয়েট বাড়ছে, ফল করছে, সেটাকে দিয়ে আমি একটা বেস্ট ফিটেড লাইন করলেই আমার যে কার্ভ চলে আসবে, কম্প্যাকশন কার্ভ চলে আসবে, যেখান থেকে আমি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। এবং জিরো এয়ার ভয়েড কার্ভ 80%, 90%, 100% স্যাচুরেশন ধরে এটা বিভিন্ন স্টেজে ডেভেলপ করা যায়। 100% ইজ দ্য আলটিমেট, যেটা আমি বলেছিলাম আইডিয়াল ইঞ্জিন, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো তার সম্ভব হয় না। সম্ভব না হলো 80%, 90%, এটা সার্কামস্টেন্স টু সার্কামস্টেন্স ভ্যারি করে। তখন আমাদের কম্প্যাকশন কার্ভটা কোনটার কত কাছাকাছি সেই অনুযায়ী আসলে তার এফিসিয়েন্সি সম্পর্কে আইডিয়া নেওয়া যায়। দেন এক্সাম্পল 6.2 আমাদের জাস্ট এটা খুব একটা জরুরি না, এখানে ওই এনার্জি কনভার্সনের জন্য। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা, এখানে কিছু বিষয় আছে এগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি। আমাদের আন্ডারগ্রেড লেভেলে যে ফিলোসফি বা যে লেকচারটা তোমাদের বোঝানো প্রয়োজন সেটার জন্য খুব বেশি জরুরি না, সময় পেলে দেখে নিবে এবং পরবর্তীতে কোশ্চেন থাকলে আমরা রেগুলার ক্লাস টাইমে এটা নিয়ে কথা বলতে পারি। এখানে ফিল্ড কম্প্যাক্ট যে করব, আমরা ল্যাবে তো কম্প্যাকশন করলাম, কিন্তু আমরা ফিল্ডে এই কম্প্যাকশনটা করার জন্য যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করব তার কিছু এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া আছে। বেসিক্যালি আমরা এই 4 ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করি নরমাল সার্কামস্টেন্সে। আর অ্যাডভান্স লেভেলের কিছু আছে যেটা আজকে না নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। যে রেগুলার আমরা এই ধরনের রোলার গুলো ব্যবহার করে, আমি কিছুক্ষণ পরে ছবি দেখাবো যার কিছু কিছু ছবি হয়তো বা আমরা ইউজ টু। তো এখানে আমি অ্যাকচুয়ালি ছবি দেখিয়ে তারপরে অ্যাড্রেস করতে চাচ্ছি স্মুথ হুইল রোলার। স্মুথ হুইল রোলারটাকে যদি আমরা এটাও দেখি, এই রোলারটার সাথে আমরা অনেকেই ইউজ টু, কারণ এই রোলারটা নরমালি একেবারে রাস্তা কনস্ট্রাকশনের শেষের ফেজে খুবই স্মুথ সারফেস এবং টপ লেয়ারের ডেন্সিফিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং তখন দেখা যায় রাফলি গাড়ি চলাচলের জন্য রাস্তা অনেকটা খুলে দেওয়া হয় আনঅফিশিয়ালি। সো এই কারণে এই রোলারটার সাথে আমরা খুব ইউজ টু। এবং মেইনটেনেন্সের কাজ যখন করা হয়, আমরা যখন একটা রাস্তার মেইনটেনেন্স দেখি যে তৈরি হওয়া রাস্তা ভেঙে গিয়েছে, কোথাও কোথাও পিচ বা উপরে ঢালাইটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আমরা দেখি যে এই রোলারটা ব্যবহার, কারণ এটা টপ সারফেসের কম্প্যাকশনের জন্য ব্যবহার করা হয়। তো এখানে অ্যাকচুয়ালি বর্ণনাগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো অনেক সময় এক্সামে শর্ট নোট আকারে আসে, এটা দেখলেই অ্যাকচুয়ালি হয়ে যাবে। মানে এক একটা রোলারের ফাংশন একরকম। এই রোলারের একটা সুবিধা হলো এটা আমরা দেখতে পাচ্ছি যে একদম ফুল 100% কাভারেজ, যেখান থেকে রোলিং করা হবে তার সম্পূর্ণ জায়গা জুড়ে সে ডেন্সিফাই করবে। কিন্তু এটার একটা বড় সমস্যা হলো যে এটা বেশি ডেপথ পর্যন্ত সয়েলকে কি করতে পারে না, কম্প্যাক্ট করতে পারে না। এটা হয়তো উপরের 6 ইঞ্চি থেকে সর্বোচ্চ 1 ফিট পরিমাণ সয়েলকে ডেন্সিফাই করতে পারে, বেশি ডেপথ পর্যন্ত করতে পারে না, বাট সে কাভারেজটা খুব ভালো এবং স্মুথ লেয়ার, টপ লেয়ারের জন্য এটা বেশি ইফেক্টিভ। এরপরে আমরা আরেকটা দেখছি, এটাকে আমরা বলি পিনোমেটিক রাবার টায়ার। এখানে আমরা 4টা হুইল দেখতে পাচ্ছি, কিন্তু এটা 5টা, 6টা, সর্বোচ্চ 8টা হুইল পর্যন্ত হয়ে থাকে। এখানে ওই হুইল গুলো আসলে ওই একই লোডের মাধ্যমে সয়েলটাকে ডেন্সিফাই করবে। এখানে দুটো বিষয়, একটা হলো হুইলের লোড ডিরেক্টলি কাজ করে, এবং দুটো হুইলের স্ট্রেসের ওভারল্যাপিং এর মাধ্যমে, এই জায়গার সয়েলটা আরেকটু বেশি ডেন্সিফাই হয়। সো এটা বেশি ডেপথের সয়েল, কম্পারেটিভলি বেশি ডেপথের সয়েল কম্পেয়ার টু স্মুথ হুইল রোলার। স্মুথ হুইল রোলারের চাইতে কিছুটা বেশি ডেপথের সয়েলের কম্প্যাকশনের জন্য এই রোলার মেশিনটা আমরা ব্যবহার করে থাকি। তো আমরা নরমালি রাস্তায় যেটা দেখে থাকি যে একেবারে উপরে পিচের যে একটা কোটিং দেওয়া হয়, অল্প কিছু গ্রাভেল দিয়ে, ছোট সাইজের গ্রাভেল দিয়ে একটা পিচের কোটিং দেওয়া হয়, তখন নরমালি
স্মুথ হুইল রোলার ব্যবহার করা হয়, অথবা যদি বালির একটা লেয়ার দিয়ে এগ্রিগেট লাইক ব্রিক চিপস অর স্টোন চিপস ফেলে তার উপরে বালি দিয়ে যদি লেবেল করা হয়, তখন এই রোলারটা ব্যবহার করা হয়। হোয়ারএস শুধুমাত্র যদি ব্রিক চিপস বা এই ধরনের এলিমেন্ট থাকে, অথবা পিচের যে উপরের যে থিন লেয়ার, কম্পারেটিভলি থিন লেয়ার থাকে, তার নিচে আবার একটু পুরু একটা লেয়ার দেওয়া হয় অনেক ক্ষেত্রে আমাদের পিচের, সেই পিচ বা বিটুমিনের যে লেয়ার, তখনও আমাদের এই অ্যাপারেটাসটা বা এই রোলারটা ব্যবহার করা হয় একটু হেভি ডেপথ পর্যন্ত সয়েলকে কম্প্যাক্ট করার জন্য। তবে এই দুটো কম্প্যাকশন অ্যাপারেটাস বা এই দুইটা কম্প্যাকশন রোলার যেটা, এটা কোর্স গ্রেইন, কম্পারেটিভলি কোর্স গ্রেইন সয়েলের জন্য অ্যাপ্লিকেবল, তার মানে গ্রাভেল, কোর্স স্যান্ড, এটার জন্য বেশি ইফেক্টিভ। এরপরে আমরা যে এটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি শিপ ফুটেড রোলার বলে। এটার সামনে কিছু প্রজেকশন থাকে, দ্যাট মিনস স্মুথ হুইল রোলারের যে এলিমেন্ট আছে এটার কিছু প্রজেকশন সহ থাকে। এটা আমরা খুব একটা দেখি না, না দেখার পিছনে অন্যতম প্রধান কারণ হলো এটা নরমালি সিল্টি সয়েল অথবা যদি ফাইন পার্টিকেল, দ্যাট মিনস ক্লে পার্টিকেলের পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রে এই রোলার মেশিনটা ব্যবহার করা হয়, এবং এই রোলার মেশিনটা অনেক বেশি ডেপথ পর্যন্ত সয়েলকে ডেন্সিফাই করতে পারে। এই রোলারটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ, বা এই রোলারটা ইফেক্টিভ ওয়েতে কাজ করা হয় যখন রাস্তার ইনিশিয়াল ফেজে, দ্যাট মিনস আমরা জানি যে আমরা যে রাস্তাটা তৈরি করি হয়তো একটা মাটির লেয়ার সাবগ্রেড, হ্যাঁ আমরা এর আগে এটার নাম শুনেছি সাবগ্রেড, যেটা সরাসরি যে মাটির উপর রাস্তাটা হয়, এই মাটিটা অনেক ক্ষেত্রেই সিল্ট ডমিনেটিং অথবা ক্লে ডমিনেটিং সয়েল হয়। এটাকে ডেন্সিফাই করার জন্য বা এটার কম্প্যাকশনের জন্য নরমালি শিপ ফুটেড রোলার ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখা যায় আর্টিফিশিয়ালি বিভিন্ন ধরনের আইএসজি, ইমপ্রুভ সাবগ্রেড, বালি, এগ্রিগেট, এরকম করে আরো 4-5টা লেয়ার করে তার উপরে বিটুমিনের ঢালাই দিয়ে আমরা ভেহিকেল মুভ করার জন্য। ওকে, সো আমাদের একদম রাস্তা, আমাদের এই যে ভেহিকেল যখন মুভ করে তখন আমরা এই যে স্মুথ হুইল রোলার বা পিনোমেটিক রাবার টায়ারটা একদম শেষের দিকে ব্যবহার হয়, এই কারণে আমরা সেই রোলার গুলোকে বেশি দেখে থাকি। আর এই রোলারটা একেবারে ইনিশিয়াল ফেজে যে সাবগ্রেড বা যে মাটির লেয়ারের উপরে রাস্তাটা হচ্ছে, যেটা সিল্ট অথবা ক্লে ডমিনেটিং হওয়ার চান্স, এবং আমাদের দেশের রেসপেক্টে এটা আরো বেশি পসিবিলিটি থাকে, ইন দ্যাট পার্টিকুলার কেস এই রোলার মেশিনটা ব্যবহার করা হয় তার ডেন্সিফিকেশনের জন্য। আচ্ছা, এরপরে আরেকটা রোলারের ব্যাপারে এখানে বলে দেওয়া আছে, এটা প্র্যাকটিক্যাল ছবি এখানে দিয়ে দেওয়া নেই, এটাকে ভাইব্রেটরি রোলার বলছে। তো এই ভাইব্রেটরি রোলার বা স্মুথ হুইল রোলারের ভিতরে মেজর কোনো পার্থক্য নেই। দ্যাট মিনস আমরা এখানে যে স্মুথ হুইল রোলার যেটা দেখছি, এই স্মুথ হুইল রোলারের এই যে রোলিং যে ড্রাম থাকে, সামনে এবং পিছনে যে ড্রামটা থাকে, এই ড্রামটার সাথে একটা মোটর এমন ভাবে অ্যাডজাস্ট করা থাকে যে এই ড্রামটা ভাইব্রেট করতে থাকে, এখানে এরকম এরকম ভাইব্রেট করতে হবে। সুতরাং কেউ যদি এই রোলার মেশিন যেখানে পাস করবে তার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে পাশে বলতে আমি যে অ্যাটলিস্ট 3-4 ফিট ডিস্টেন্স বা 5 ফিট ডিস্টেন্সের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে সে সেই ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি অনুভব করতে পারবে। সো এটা একটু এক্সপেন্সিভ, কারণ হলো যে তো হেভি লোড ভাইব্রেট করে মুভ করার ক্ষেত্রে। তবে এটা কোর্স গ্রেইন সয়েল, দ্যাট মিনস স্যান্ডি সয়েলের জন্য খুবই ইফেক্টিভ। কারণ আমরা যখন একটা বালিতে সামান্য পরিমাণ ওয়াটার যোগ করব, ওয়াটার যোগ করে যদি তাতে ভাইব্রেশন দেই, তার ডেন্সিফিকেশন বেশি হবে। এটা চাইলে কেউ তার বাসায়ও ট্রাই করে দেখতে পারে। লাইক হলো যে সে একটা পাত্রে কিছু স্যান্ড নিল, একটা পাত্রে যদি কিছু পরিমাণ স্যান্ড নিল কেউ, নিয়ে তার সাথে যদি কিছু পানি যোগ করা হয়, পানি যোগ করে হাত দিয়ে কোনো প্রকার প্রেসার না দিয়ে শুধুমাত্র সেই প্লেটটাকে হালকা যদি শেক করা হয়, শেক করলেই দেখা যাবে যে বালিগুলো অটোমেটিক্যালি পানির উপস্থিতিতে ভাইব্রেশন পাওয়ার ফলে সুন্দরভাবে সেটেল হয়ে বসে যাচ্ছে। এবং তার উপরে যদি আঙ্গুল দিয়ে চাপ দেওয়া হয়, দেখা যাবে যে সে মোটামুটি ভাবে ভালোই রেজিস্ট্যান্স দিচ্ছে, একেবারে লুজ অবস্থায় নেই। কারণ আমাদের স্যান্ডি সয়েলের নেচারই হলো তাতে যদি কিছু পানি যোগ করে ভাইব্রেশন দেওয়া যায়, তাহলে সে ডেন্সিফাই হয়। সো আমাদের ভাইব্রেটরি রোলারটা আর স্মুথ হুইল রোলারের কাজ অলমোস্ট সেম, যে টপ সয়েল যেটা থাকে, যে কোনো জায়গায় স্মুথ লেভেল দেওয়া বা টপ লেভেলে দেওয়া, টপ লেভেলে একটা স্মুথ লেভেল নিয়ে আসার জন্য। কিন্তু যদি আমাদের টার্গেট থাকে যে আমরা কম্প্যাকশনের মাত্রাটা অনেক বেশি করব, অনেক বেশি পরিমাণ ডেন্সিফাই করতে চাচ্ছি, দেন আমাদের রেগুলার স্মুথ হুইল রোলার ব্যবহার না করে সেক্ষেত্রে ভাইব্রেটরি রোলার ব্যবহার করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা প্রয়োজন, ভাইব্রেটরি রোলারটা ডেফিনেটলি আমাদের স্মুথ হুইল রোলারের চাইতে ব্যবহারের ক্ষেত্রে এক্সপেন্সিভ হবে।
তাহলে মোটামুটি ভাবে আমাদের যে রোলার গুলো আমরা আমাদের কাজে ব্যবহার করে থাকি সেগুলো আমাদের আলোচনা হয়ে গেল। এটা অনেক সময় এমনি আমাদের জানার জন্য তো আমরা জেনে রাখলাম, আর অনেক সময় আমাদের এক্সামেও আসে, তখন আমাদের এগুলোর ব্যাপারে ছবি আঁকার প্রয়োজন নেই, বাট কনসেপচুয়ালি আইডিয়া দিলেই হয়ে যাবে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এটা নিয়ে আমি অলরেডি আমাদের লেকচারের শুরুতেই বলে এসেছি যে আমরা যখন একটা পার্টিকুলার লোকেশনে কম্প্যাক্ট করব, তখন কম্প্যাক্ট করার সময় ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের টার্গেট থাকবে অপটিমাম সলিউশন। ম্যাক্সিমাম ইজ নট মাই টার্গেট, মাই টার্গেট হলো অপটিমাম, যেখানে আমি খুব ভালো একটা রেজাল্ট পাবো কিন্তু এফোর্টটাও রিজনেবল হবে, যেটা প্র্যাকটিক্যালি ভায়াবল হবে। এখন এখানে পরপর আমরা তিনটা ফিগার দেখতে পাচ্ছি। এই তিনটা ফিগার দেখার ক্ষেত্রে আমি শুরুর ফিগারটা দিয়ে অ্যাকচুয়ালি প্রথমে ব্যাখ্যা করব, তারপরে আমি পরের দুটো ফিগারে সেটার কোরিলেশনটা সামনে ট্রেস করব। তো এই ফিগারটা, প্রথম যে ফিগার এই ফিগারটা বুঝতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে, এই ফিগারের যে এক্সিস গুলো একটু খেয়াল করতে হবে। এটা আমরা রেগুলার আমাদের পরিচিত এক্সিস থেকে একটু ডিফারেন্ট। সেটা হলো ডান দিকে ভ্যালু বাড়ছে, এটা ক্লিয়ার আমাদের, যে ড্রাই ইউনিট ওয়েট 100, 104, 108, তার মানে যত ডানে যাচ্ছি আমরা দেখছি যে আমাদের ইউনিট ওয়েট বাড়ছে, ভ্যালুটা বাড়ছে। আর এখানে 0 0, একেবারে টপ পয়েন্টে 0 0, এবং এখানে লেখা আছে ডেপথ। ইট মিনস যে আমরা যে পার্টিকুলার সয়েলে কাজ করতে যাচ্ছি এটা হলো টপ সয়েল, এটা হলো টপ সয়েল, এটা আমার টপ সয়েল। আর এই টপ সয়েলের নিচে যত নিচের দিকে যাব আমি রাস্তাটাকে যত ডেপথ করতে যাচ্ছি বা যত উঁচু করতে চাচ্ছি সেটা। তাহলে এখানে আমরা যদি এই গ্রাফটার দিকে একটু খেয়াল করি, আমি গ্রাফটাকে মেইনলি দুইটা অংশে ভাগ করে দিব। এখানে অ্যাপ্রক্সিমেটলি এই যে 0.5 যেটা আছে, এই 0.5 থেকে আমি একটা ডটেড লাইন আঁকবো। এই ডটেড লাইন আঁকবো, ডটেড লাইন এঁকে ডটেড লাইনের আগের অ্যাক্টিভিটিস এবং ডটেড লাইনের পরের অ্যাক্টিভিটিস দুটাকে আমি আলাদাভাবে আলোচনা করব। তো তার আগে এখানে আমি কিছু কার্ভ দেখতে পাচ্ছি, সে নীল রঙের যে কার্ভ দেখতে পাচ্ছি, এই কার্ভগুলোর ব্যাখ্যায় একটু আসি। এখানে দেখা যাচ্ছে একটা কার্ভের আগে লেখা আছে 2, একটার আগে লেখা আছে 5, একটাতে লেখা আছে 15, আর একটাতে লেখা আছে 45। এখন এই 2, 5, 15, 45 এই কথাটার মানে হলো যে যেই প্রজেক্ট, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে পার্টিকুলার প্রজেক্টে, যে প্রজেক্ট নিয়ে এখানে কথা বলা হচ্ছে সেখানে একটা সয়েলের উপর যদি 2বার রোলার পাস করা হয় তাহলে তার কম্প্যাকশন কার্ভটা যেরকম হবে, 5বার রোলার পাস করলে কম্প্যাকশন কার্ভটা কেমন হবে, 15বার রোলার পাস করলে তার কার্ভটা কেমন হবে, 45বার রোলার পাস করলে তার কার্ভটা কেমন হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ পাসেস যত বেড়ে যাচ্ছে, নাম্বার অফ পাসেস যত বাড়ছে, কার্ভটা তত ডান দিকে সরে আসতেছে। আর কার্ভ যত, এই যে কার্ভের পিক পয়েন্ট, এই যে পিক পয়েন্ট গুলো তত ডানে সরে আসতেছে। আর কার্ভের পিক পয়েন্ট ডানে সরে আসার মানে হলো তার ইউনিট ওয়েট বেড়ে যাচ্ছে। এখন আমি যত বেশি রোলার পাস করব, ইউনিট ওয়েট তত বাড়বে। ইটস আ কমন থিং, একটা জিনিসের উপরে যত বেশি এনার্জি অ্যাপ্লাই করব সে তত বেশি ডেন্সিফাই হবে। এখানে বিশেষ কোনো ইঞ্জিনিয়ারিং নেই। কিন্তু ফিলোসফিটা কোথায়? ফিলোসফিটা হলো যে আমি 2বার রোলার পাস করে ইউনিট ওয়েটে যা ডিফারেন্স পাচ্ছি, তার মানে 2বার থেকে 5বারে গেলে আমার ইউনিট ওয়েট যা বাড়ছে, একটু গ্রাফটার দিকে যদি তাকাই, যে দুইবার রোলার পাস করলে ইউনিট ওয়েট যা হয়, 5বার রোলার পাস করার ফলে কিছুটা বাড়ছে, 5এর জায়গায় 15বার রোলার পাস করলে অ্যাপ্রক্সিমেটলি একই পরিমাণ আমার ইউনিট ওয়েট বাড়ছে। এবং 15বারের জায়গায় 45বার রোলার পাস করলে ইউনিট ওয়েট অ্যাপ্রক্সিমেটলি একই পরিমাণ বাড়ছে। তার মানে আমি যদি বাড়ার হারের দিকে হিসাব করি অলমোস্ট কাছাকাছি, বা যদি আমি পরিমাণের দিকে হিসাব করি অলমোস্ট একই, যে 2বার রোলার পাস করলে হয়তোবা, আমি এখানকার ভ্যালু রেসপেক্টে বলছি, 2বার রোলার পাস করলে হয়তোবা আমার ইউনিট ওয়েট হচ্ছে 105, whereas 5বার রোলার পাস করলে আমার ইউনিট ওয়েট হচ্ছে 106। আমি বোঝানোর সুবিধার্থে ভ্যালুগুলো লিখছি। 106 আমার 15বার রোলার পাস করলে হচ্ছে হয়তোবা 107, এবং আমার 45বার রোলার পাস করলে হচ্ছে দেখা যাচ্ছে কি 108। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে আমি নাম্বার অফ রোলার পাসেস বাড়াচ্ছি, আমার জন্য অপটিমাম কোনটা? 108 ম্যাক্সিমাম, 45বার রোলার পাস করলে ম্যাক্সিমাম পাবো 108, কিন্তু এটা আমার জন্য অপটিমাম না, কারণ আমি মাত্র এখানে 3বার রোলার পাস অ্যাডিশনাল করার কারণে
2 এর জায়গায় 5 বার রোলার পাস করার ফলে 1 পরিমাণ ভ্যালু বাড়িয়ে ফেলেছি, যেখানে আমার পরবর্তী 1 ইউনিট পরিমাণ ইউনিট ওয়েট ড্রাই ডেন্সিটি বাড়ানোর জন্য আমাকে আরো কয়বার বেশি রোলার পাস করতে হচ্ছে, 10 বার। আর এখানে আমার অ্যাডিশনাল রোলার পাস ছিল কয়বার, 3 বার। হোয়ারএস এইখানে আমার অ্যাডিশনাল রোলার পাস হলো গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 30 বার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট অল্প কিছু ইউনিট ওয়েট বা তিনবার বেশি রোলার পাস করলেই একটু ইউনিট ওয়েট বেড়ে যায়। সেম পরিমাণ ইউনিট ওয়েট বাড়ানোর জন্য আবার 10টা করে বেশি রোলার পাস দিতে হচ্ছে, হোয়ারএস তার থেকে সামান্য কিছু ইউনিট ওয়েট বাড়ানোর জন্য আমাকে 30 বার অ্যাডিশনাল রোলার পাস করা হচ্ছে। সো আমার জন্য এই 45 বা 45 রোলার পাস করে সয়েলকে যে ডেন্সিফাই করে ফেলা, এটা ম্যাক্সিমাম হতে পারে, বাট এটা আমার জন্য অপটিমাম সলিউশন হবে না। আমার জন্য অপটিমাম সলিউশন হবে এই যে 5 থেকে 15-র মধ্যে সীমাবদ্ধ থাকা। তার মানে আমার এই 5টা রোলার পাস থেকে অ্যাপ্রক্সিমেটলি 15টা, এটা প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করবে। কারো কারো হয়তো 8 থেকে 10, কারো কারো হয়তো 11-12 রোলার পাসিংটাই হয়তো অপটিমাম হবে। এটা সাবজেক্ট টু সাবজেক্ট, কন্ডিশন টু কন্ডিশন ভ্যারি করে। কিন্তু আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম, এটা একটা স্পেসিফিক প্রজেক্টের ভ্যালু। আমাদের প্রজেক্টের ইউনিট ওয়েট 104 না হয়ে এখানে 94 হতে পারে, 108 না হয়ে 118 হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। বাট তার অ্যাকচুয়ালি বিহেভিয়ারের প্যাটার্নটা এরকমই হবে। এখানে যেমন চেঞ্জ মাত্র 1 করে হয়েছে, ওখানে হয়তো 3-4 করে হবে, বাট বিহেভিয়ারের প্যাটার্নটা এরকম হবে। সো এখান থেকে একটা বিষয়ে আমরা ডিসিশন পেয়ে গেলাম যে আমাদের এই যে রোলার পাস যেটা আমরা দেখছি, এই নাম্বার অফ রোলার পাস 5 থেকে 15-র ভিতরে যদি আমরা রাখতে পারি, দেন আমরা অপটিমাম পাবো। সো ইটস আ সলিউশন। আমরা ইঞ্জিনিয়ার হিসেবে যখন কাজ করতে যাব, আমরা চেষ্টা করব এমন ইউনিট ওয়েট চুজ করা যে ইউনিট ওয়েটটা 5 থেকে 15 বার রোলার পাসের ভিতরে অ্যাচিভ হয়। আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম যে ল্যাবে আমরা যে পরিমাণ এনার্জি প্রোভাইড করি, ল্যাবের এনার্জিকে রোলার পাসে কনভার্ট করতে হয়। তো আমাদের রোলার পাসটাকে এর ভিতরে রেখে আমাদের সলিউশনটা চিন্তা করতে হবে। ওকে, এবার আমরা নাম্বার অফ রোলার পাসেস এর অপটিমাম সলিউশন সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এবার হলো আমি এই যে গ্রাফটাকে দুইটা অংশে ভাগ করে দিয়েছিলাম, এই দুটো অংশকে যদি আমরা একটু দেখি, আমরা কি দেখতে পাবো যে ভাইস ভার্সা রিলেশন। ভাইস ভার্সা রিলেশন বলতে আমি 0 লোকেশন, দ্যাট মিন্স টপ থেকে যত নিচের দিকে যাচ্ছি, ধীরে ধীরে আমার ইউনিট ওয়েট বাড়তেছে, কিন্তু সেটা 2, 5, 15, 45 যাই হোক না কেন, আমি যত নিচের দিকে যাচ্ছি, ধীরে ধীরে আমার ইউনিট ওয়েটটা কি হচ্ছে, বাড়ছে। কিন্তু একটা সার্টেন ডেপথে আসার পরে ইউনিট ওয়েটটা আবার ফল করছে। তার মানে ডেপথ বাড়ার সাথে সাথে ইউনিট ওয়েট বাড়তেও থাকে, আবার ইউনিট ওয়েট কমতেও থাকে। এখন এখানেই হলো প্রশ্ন যে এখানে অ্যাকচুয়ালি কি ফেনোমেনা ঘটছে, যার ফলে আমার একই সয়েল একটা সার্টেন ডেপথ পর্যন্ত ইউনিট ওয়েট বাড়ে, আবার তারপরে ইউনিট ওয়েট কমে যায়। এটা বোঝার জন্য আমি এখানে একটু সয়েল প্রোফাইল আঁকি। সয়েল প্রোফাইল এঁকে আমি সয়েলের 3টা লেয়ার আঁকবো। এখানে 3টা লেয়ার দিয়ে আমি এটা একটু বোঝানোর চেষ্টা করবো। অ্যাপ্রক্সিমেটলি বিহেভিয়ারটা বা অ্যাক্টিভিটিস গুলো এইভাবেই হয়ে থাকে। আচ্ছা, এখানে 3টা লেয়ার এঁকে ফেলেছি। আমরা লেয়ারের নাম দিয়ে দিলাম 1, 2 and 3, 3টা আলাদা আলাদা লেয়ার দিয়ে দিলাম। এখন আমরা যে রোলার মেশিনটা ব্যবহার করছি, ফার্স্টে রোলার মেশিনটা আমাদের এরকম একটা রোলার মেশিন আছে, এবং এই রোলার মেশিনটা ধীরে ধীরে আমাদের কি করবে, এখানে একটা লোড অ্যাপ্লাই করবে, একটা এনার্জি প্রোভাইড করবে। ওকে, এখন এখানে একটা এনার্জি প্রোভাইড করবে। এখন আমরা নরমালি জানি যেটা, সেটা হলো কোনো একটা পার্টিকুলার সয়েলের যদি বা লোড অ্যাপ্লাই করা হয়, তাহলে ধীরে ধীরে লোডটা চারদিকে কি হবে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, লোডটা চারদিকে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এখন আমরা যদি লোড ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে স্ট্রেসে কনভার্ট করি, সর্বোচ্চ পরিমাণ স্ট্রেস কোথায়, সর্বোচ্চ পরিমাণ স্ট্রেস কিন্তু এই রোলার এবং সয়েলের যে কানেক্টিং পয়েন্ট, দ্যাট মিন্স এই যে কানেক্টিং পয়েন্ট, এই লোকেশনে হলো স্ট্রেস সবচাইতে বেশি। কিন্তু আমরা যদি গ্রাফের দিকে তাকাই, সে কানেক্টিং পয়েন্ট হলো এই লোকেশন, এই লোকেশনে কিন্তু তার ইউনিট ওয়েট সর্বোচ্চ না, একটা পার্টিকুলার ডেপথে কিন্তু ধীরে ধীরে আমার কিন্তু স্ট্রেসটা কমে আসছে। তাহলে এমন কি ঘটনা ঘটছে, যেখানে স্ট্রেস সবচাইতে বেশি সেখানে সর্বোচ্চ ইউনিট ওয়েট না, তার থেকে একটু নিচে কিন্তু স্ট্রেস কমে যাচ্ছে, তারপরে ইউনিট ওয়েট বাড়ছে। এখন স্ট্রেস কমে গেলেও যদি ইউনিট ওয়েট বাড়ে, তাহলে নিচে তারও যদি আরো নিচে চলে আসে, তার মানে 2 এর জায়গায় যদি 3 এ চলে আসে, তাহলে ইউনিট ওয়েটটা আরো বাড়ার কথা, কিন্তু না বেড়ে তখন আবার কমা শুরু করবে। অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটে,
সেটা হলো আমাদের এই যে ইউনিট ওয়েট বাড়ার সাথে ডেন্সিফিকেশনটা রিলেটেড। আমি যখন হুইল দ্বারা এই পার্টিকুলার সয়েল, আমি মাঝখানের সয়েলটাকে বলছি, এই পার্টিকুলার সয়েলের উপর যখন লোড অ্যাপ্লাই করা হয়, এই সয়েল কি করে, সে তার চারদিকের সয়েলকে ধাক্কা দেয়। সে তার ডান দিকের সয়েলকেও ধাক্কা দেয়, বাম দিকের সয়েলকেও ধাক্কা দেয়, কারণ তার উপরে যখন লোড অ্যাপ্লাই হয়েছে সে ডেন্সিফাই নিচের দিকেও যাওয়ার চেষ্টা করে, ডানে বামেও যাওয়ার চেষ্টা করে। এখন সে যখন তার ডান বা বাম দিকের সয়েলের উপরে প্রেসার অ্যাপ্লাই করে, তখন এই সয়েল তার নিজস্ব একটা সেলফ ওয়েট নিয়ে থাকে। এই সেলফ ওয়েটের ভ্যালু হলো গামা এইচ। এই সয়েল ওয়েট হলো গামা এইচ। সো গামার ভ্যালু আমি অলসো যদি সেম ধরি, তাহলে এইচ এর উপরে অ্যাকচুয়ালি জিনিসটা ভ্যারি করবে। এখানে টপ থেকে এই ডেপথটা যতটুকু হবে সেটার উপরে ভ্যারি করবে। তো দেখা যায় যে রোলার আমার এই সয়েল পার্টিকেলের উপরে যে পরিমাণ স্ট্রেস দিচ্ছে, এই গামা এইচ এর ভ্যালু তার চেয়ে অনেক কম। অনেক কম হওয়ার কারণে এই রোলারের নিচের পার্টিকেল যখন ডানে বা বামে ধাক্কা দেয়, ডান বা বামের পার্টিকেলগুলো কিছুটা সরে আসে। যখনই এরা কিছুটা সরে আসে, এরা সরে আসার মানে হলো মাঝখানের যে পার্টিকেলটা আছে সেও কিছুটা সরে যাওয়ার জায়গা পায়। আর যখনই একটা পার্টিকেল সরে যাবে, সরে যাওয়া মানে সে কিন্তু তার সর্বোচ্চ লেভেলের ডেন্সিফিকেশনে যেতে পারবে না। সো যেতে না পারার কারণে এই লেভেলে সর্বোচ্চ পরিমাণে স্ট্রেস থাকার পরেও এখানে ইউনিট ওয়েট সর্বোচ্চ হয় না। এবার আসি আমি সেকেন্ড যে কেসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে লেয়ার 2 বলতে আমি যেটাকে বোঝাচ্ছি, এই সয়েল, এইটার মাঝখানের সয়েলও ধীরে ধীরে লোড অ্যাপ্লাই হচ্ছে, এটার উপরে স্ট্রেস আসতেছে, সেও তার বামে ধাক্কা দিচ্ছে, সে তার ডানে ধাক্কা দিচ্ছে, কিন্তু তার ডানে বামে যে পার্টিকেল আছে এই পার্টিকেলের উপরে একটা সেলফ ওয়েট কাজ করছে। এই সেলফ ওয়েটটা কত? গামা এইচ। গামার ভ্যালু আমি ধরে নিলাম 1 নম্বর লেয়ার এবং 2 নম্বর লেয়ারের গামার ভ্যালু সেম, যদিও কিছুটা চেঞ্জ হয় যত নিচের দিকে যাওয়া যায়, নরমাল সার্কামস্টেন্সে গামা বাড়ে, কিন্তু গামার ভ্যালু যদি সেমও ধরি, তাও এইচ এর ভ্যালু বেড়ে যাওয়ার কারণে এই ডানে এবং বামে পার্টিকেলের সেলফ ওয়েট কিন্তু বেশি। তো সেলফ ওয়েট বেশি হওয়ার কারণে এই মাঝখানের পার্টিকেলটা ডানে বা বামে যখন প্রেসার দেওয়ার চেষ্টা করে, দেখা যায় ডান বা বামের পার্টিকেলকে সে খুব একটা সরাতে পারে না। সরাতে না পারার কারণে সে দেখা যায় নিজের জায়গাতেই আরেকটু ডেন্সিফাই হয়ে যায় এবং নিচের দিকে ভয়েডটাকে চেঞ্জ করে দিয়ে ডেন্সিফাই হয়ে যায়। সো এই কারণে এই যে 2 নম্বর লেয়ার বলতে আমরা যে লেয়ারটা বলছি, এই 2 নম্বর লেয়ারটাই আমার ইউনিট ওয়েটটা কি হয়? সর্বোচ্চ হয়। সো প্রথম লেয়ারে হলো যেহেতু ডান বামে পার্টিকেল সরে যাচ্ছে, এই কারণে ইউনিট ওয়েট কম্পারেটিভলি কম। আর মাঝখানের 2 নম্বর যে লেয়ারটা থাকে, এই 2 নম্বর লেয়ারটায় ডান বামের পার্টিকেলকে খুব একটা সরাতে না পারে না, যদিও স্ট্রেস কমে আসতেছে, তারপরও ওই স্ট্রেসের কারণে সে কি করে? যথেষ্ট পরিমাণ ডেন্সিফাই হয়। আর এবার যদি আমি 3 নম্বর সয়েলের জন্য আসি, তাহলে 3 নম্বর সয়েলের জন্য বিষয়টা একদমই সিম্পল। যত নিচে আসব এই আমার রোলারের, যত নিচে আসবো রোলারের স্ট্রেস তত কমবে, কারণ লোডটা ধীরে ধীরে ডিস্ট্রিবিউট হবে। সো 3 নম্বর লেয়ারে স্ট্রেসও কম, ইউনিট ওয়েটও কম। সো 3 নম্বর লেয়ারে যেটা হচ্ছে, আমার হুইলের লোড কম আসছে, সো যত কম লোড ডেন্সিফিকেশনও তত কম। সো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আসতেছে একটা সার্টেন ডেপথে, একেবারে টপেও না আবার অনেক বেশি ডেপথেও না, একটা সার্টেন ডেপথে গিয়ে আমাদের সয়েলের ইউনিট ওয়েটটা সর্বোচ্চ পরিমাণে অ্যাচিভ হচ্ছে। তার ভ্যালুটা কত? এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেই এক্সাম্পলে ডেপথটা অ্যাকচুয়ালি 0.5 মিটার দেওয়া হয়েছে। তো 0.5 মিটার মানে হলো সেটা অ্যাপ্রক্সিমেটলি 2 ফিটের কাছাকাছি। এবং আমি গত লেকচারেও বলেছিলাম যে আমরা যখন সয়েলকে কম্প্যাক্ট করি তখন 1.5, 2, সর্বোচ্চ 3 ফিট বলেছিলাম, যে এরকম লেয়ার করে করে তারপর আমরা পার্টিকুলার সয়েলকে ডেন্সিফাই করি। সো এই পার্টিকুলার প্রজেক্টের জন্য জিনিসটা 0.5 ছিল, কিন্তু আমরা যে প্রজেক্টে করতে চাই না কেন আমাদের এটা ভ্যারিয়েবল হবে, কিন্তু ভ্যারিয়েবল হলো আমাদের প্রজেক্টে হয়তো বা ভ্যালুটা 0.3 হতে পারে, অথবা জিনিসটা হয়তো বা 0.7 হতে পারে, কিন্তু আমাদের প্রজেক্টেও ভ্যালুগুলো 0.5 এর আশেপাশেই আসবে। সো এই গ্রাফ থেকে কিন্তু আমরা দুইটা আইডিয়া পেয়ে গেলাম। একটা হলো যে আমাদের কিভাবে রোলার পাসটা সিলেক্ট করতে হবে, নাম্বার অফ রোলার পাসেস কত, 2, 5, 15, 45, অপটিমাম পেয়ে গেলাম 5 থেকে 15। আরেকটা হলো যে কত ডেপথ, এবং এই যে পরের ছবিগুলো, সেটা মাঝখানের ছবি ইন্টারমিডিয়েট খুব একটা প্রয়োজন নেই, বাট আমরা যদি পরের ছবিটা দেখি, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এভাবে কাজ করতে হয়। একটা পার্টিকুলার সয়েলে যদি আমরা লেয়ার করে করে কাজ করি, এবং আমরা যদি এটাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে যদি আমি এটাকে একটু রিলেট করি, ফরসে পাশাপাশি দুটো প্রজেক্ট আমি ধরে নিলাম, দুটো প্রজেক্টেই আমাকে রাস্তার লেয়ারকে নিতে হবে অ্যাপ্রক্সিমেটলি আমাকে 12 ফিট হাইট করতে হবে রাস্তার লেয়ার।
এখন একজন ইঞ্জিনিয়ার করলেন, উনি পুরো 12 ফিট, উনি 12 ফিটই মাটি একবারে ফেললেন, একবারে ফেলে উনি এখানে রোলার পাস করলেন, 12 ফিট মাটি ফেলে একবারে রোলার পাস করলেন। এবং ফোর্সে আমাদের টার্গেট ছিল যে ডেনসিটি আমরা 105 এর মতন লাগবে, আমাদের 105 এর মতন লাগবে। এখন যিনি এখানে রোলার পাস করছেন উনি কি করলেন, উনি এখানে এই রোলারটা নিয়ে 12 ফিট মাটি একবারে ফেলে উনি এখানে ধরে নিলাম 100 বার রোলার পাস করলেন, 100 বার রোলার পাস করলেন। 100 বার রোলার পাস করলে যেটা হবে যে ওনার এই একটা সার্টেন ডেপথে, এরকম একটা ডেপথে হয়তোবা ইউনিট ওয়েটটা চলে আসবে 108 আসবে, কিন্তু এটার উপরে এবং নিচে হয়তোবা ভ্যালু কমতে কমতে, তার মানে নিচের দিকেও ভ্যালু কমে যাবে কারণ স্ট্রেস ধীরে ধীরে কমে যায়, আর উপরের দিকে যেহেতু নাম্বার অফ পাসেস হাই, নাম্বার অফ পাসেস হাই হলো একটা সার্টেন লেভেলের পর কিন্তু নাম্বার অফ পাসেস খুব একটা গুরুত্ব বহন করে না, অল্প পরিমাণ চেঞ্জ আসে, এবং তার উপরে কম, ফলে দেখা গেল তার টপে কোনো একটা জায়গায় ইউনিট ওয়েট হয়তো 100 হয়ে গেল, আর তার এই 12 ফিটের ভিতরে নিচেও কোনো একটা জায়গায় ইউনিট ওয়েট হয়তো 102 হয়ে গেল। কিন্তু আমার তো অ্যাকচুয়ালি দরকার কি ছিল, আমার দরকার ছিল পুরো 12 ফিট জায়গা জুড়ে, পুরো 12 ফিট জায়গা জুড়ে ইউনিট ওয়েটটা অ্যাপ্রক্সিমেটলি কত 105 করা, যাতে জিনিসটা ইউনিফর্ম হয় বা স্টেবল হয়। কিন্তু ওনার দেখা গেল কোনো জায়গায়, কোনো একটা জায়গায় এসে প্রয়োজনের চাইতে বেশি হলো, কিন্তু অনেক জায়গায় প্রয়োজনের চাইতে কম থাকলো। আরেকজন ইঞ্জিনিয়ার কি করলেন, উনি এই পুরো প্রজেক্টটাকে কয়েকটা অংশে ভাগ করে নিলেন, উনি 3 ফিটের 4টা লেয়ার তৈরি করে ফেলেন, এরকম করে উনি 2 3 4, উনি 3 ফিটের 4টা লেয়ার করলেন, এবং প্রতিটা লেয়ারে এসে ফার্স্টে 12 বার করে রোলার পাস করলেন, 10 থেকে 12 বার রোলার পাস করলেন, তাহলে ওনার 4টা লেয়ারে কত 1 2 3 4, তাহলে আমরা যদি বলি 10 থেকে 12 বার যদি হয়, তাহলে উনি 40 বার থেকে উনি হয়তোবা 48 বার রোলার পাস করলেন। কিন্তু 40 বার থেকে 48 বার রোলার পাস করার ফলে উনি ইউনিট ওয়েট সব জায়গায় প্রতিটা লেয়ারে অ্যাপ্রক্সিমেটলি হয়তোবা 104 থেকে গড়ে 105 করে পেয়ে গেলেন। সো ওনার পুরো 12 ফিট সয়েলই যেখানে যাওয়া হোক না কেন ইউনিট ওয়েট পাওয়া যাবে 104 থেকে 105, এবং তার নাম্বার অফ রোলার পাসেস হচ্ছে কত 40 থেকে 48। আর এখানে 100 বার রোলার পাস করার পরও পুরো 12 ফিট ডেপথের অল্প কিছু জায়গা জুড়ে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ইউনিট ওয়েট পাওয়া যাচ্ছে, কিন্তু ওভারঅল 12 ডেপথের কোথাও কোথাও আমার ইউনিট ওয়েট এর চেয়ে রিকোয়ার্ড এর চেয়ে কম হবে। তো এটার উপর থেকে যখন ভবিষ্যতে ভেহিকেল গুলো যখন যাবে তখন দেখা যাবে যেখানে ইউনিট ওয়েটটা কম সেই জায়গার সয়েল গুলো কি করবে, সেটেল করবে, 100 জায়গার সয়েলও সেটেল করবে। আর এই 108 এর নিচে বটমের দিকে যদি 102ও হয়, তাহলে এই 102 এর লেভেলের মাটি সেটেল করা মানে তার উপরের দিকের মাটিও সেটেল করে পুরো প্রজেক্টটাই আমার দেখা যাবে তখন ফেইল করবে। আর হোয়ারএস আমার এই পার্টিকুলার লোকেশনে পুরো জায়গার সয়েলটাই একটা স্টেবিলিটি শো করবে। সো এটাই অ্যাকচুয়ালি এখানে দেখানোর বিষয় ছিল এই গ্রাফগুলোতে, যে আমি যখন একটা পার্টিকুলার প্রজেক্টে করব, ইচ্ছা মতন যা খুশি তাই আমি রোলার পাস করব না, আমি ল্যাবে একটা কাজ করব, সেখান থেকে আমি নাম্বার অফ পাসেস আসবো, বাট সেটা একটা রেঞ্জে থাকতে হবে। 2, যে কাজগুলো করব সেটা ফেজ বাই ফেজ করব। এই কারণেই কিন্তু আমরা যখন রাস্তা করতে দেখি আমরা অনেক সময় আক্ষেপ করি যে একবারে কাজ করছে না কেন, এই জন্যই কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে নাম্বার অফ পাসেস করে 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 ধীরে ধীরে কাজ করা। শুরুতে হয়তোবা 1 কিলোমিটার রাস্তা রোলার পাস করে, পরের ফেজের আবার 1 কিলোমিটার রোলার পাস করে আবার আগের জায়গায় ফেরত চলে আসে, কারণ লেয়ার করে করে কাজ করতে হবে, একসাথে পুরোটা করে কাজ করলে সেটা কিন্তু ফ্রুটফুল হবে না। তো ইটস অলসো পার্ট অফ ডিজাইন। সো এখানে আমরা যে জিনিসটা দেখলাম নাম্বার অফ পাসেস কিভাবে সিলেক্ট করব এবং ডেপথ কিভাবে সিলেক্ট করব। আর এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখব, আচ্ছা এখানে রিলেটিভ ডেনসিটি একটা বিষয় আছে, যেটা সিম্পল ইকুয়েশন, যেটা আমরা চাই আদতে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না, তা কত পার্সেন্ট পারবো, এখানে সেই বিষয়গুলো সম্পর্কে একটা রিলেশন বা কত পার্সেন্ট পেলে আমি সেটাকে ধরে নিব যে ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা যে গ্রাফ, এটা আজকে আমাদের লেকচারের লাস্ট টপিক, সেটা হলো অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। আমি গত লেকচারের সাথে যদি একটু অ্যাড্রেস করে বলি, যেমন আমাদের অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট গত লেকচারে আমরা ধরে নিয়েছিলাম কত 13%, তার মানে আমাদের ল্যাবে 13% ময়েশ্চারে আমরা পাচ্ছি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা হয়তো 13% দিতে পারবো না, আমাদের 13% এর আশেপাশে কিছু একটা লাগবে, একটা রেঞ্জ লাগবে, কিন্তু সেই রেঞ্জের ভ্যালুটা কত সেটা কিভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখব। তো সেটা দেখার জন্য আমাদেরকে এই ফিগার 6.21টা বুঝতে হবে। তো 6.21টা বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ধরে নিলাম আমাদের এখানে এই যে এ বি সি তিনটা কার্ভ যেটা আছে,
আমাদের কম্প্যাকশন কার্ভ আমরা ধরে নিলাম কোনো কার্ভই নেই, এ বি সি কোনো কার্ভই আর এখন অবস্থান করছে না। তো কোনো কার্ভই অবস্থান যদি না করে আমরা জাস্ট এক্সিসটা জেনারেট করলাম। হরিজন্টাল এক্সিস হলো ময়েশ্চার কন্টেন্ট আর ভার্টিক্যাল এক্সিসে হলো কি আমাদের ড্রাই ডেনসিটি। হরিজন্টাল এক্সিসে ময়েশ্চার কন্টেন্ট, ভার্টিক্যাল এক্সিসে হলো আমাদের ড্রাই ডেনসিটি। এবার আমরা ল্যাবে কিছু মাটি নিয়ে আসলাম, মাটি নিয়ে এসে আমরা জানি প্রক্টর টেস্ট কিভাবে করতে হয়, তো আমরা প্রক্টর টেস্ট করব। তো শুরুতে আমরা প্রক্টর টেস্ট করলাম। তো প্রক্টর টেস্ট করার পরে আমরা একটা পার্টিকুলার সয়েলের এ কার্ভটা তৈরি করব। এই যে এ কার্ভ যেটা, এটা হলো আমাদের প্রক্টর টেস্টের কার্ভ। ওকে, সো এ কার্ভটা আমরা তৈরি করে ফেললাম। শুরুতে আমরা যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট জানি সেটা তৈরি করে ফেললাম। তৈরি করার পরে সে প্রক্টর টেস্টের সর্বোচ্চ যে পিক পয়েন্ট, এই পিক পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন নিচের দিকে নিয়ে আসলাম। এখানে একটা ভ্যালু পেয়ে গেলাম কত, ওমেগা 4। ওমেগা 4। এখন ধরে নিলাম ড্রাই ডেনসিটি আমরা পেয়েছি 116। আমি আগের এক্সাম্পলের সাথেই ম্যাচ করে বলতে চাচ্ছি, আমরা ড্রাই ডেনসিটি পেলাম 116, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা জানি 116 অ্যাচিভ করা সম্ভব না। তো 116 যদি অ্যাচিভ করা সম্ভব না হয়, আমাদের একটা টার্গেট থাকে, নরমালি 95 to 96% হলো সর্বোচ্চ। এখানে একটা কথা একটু স্টুডেন্টদের জন্য বলে রাখা প্রয়োজন, এটা হলো প্রফেশনালি কাজ করতে গিয়ে তোমরা ফেস করবা। ফোর্সে এই যে 116 একটা জায়গায় দেওয়া আছে, এটাকে আমরা যদি 100% ধরি, এটাকে যদি আমরা 100% ধরি, এটার যদি আমরা এখন 80% আসি, এটা তো 100%, সো এটার যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি 80% এ আসি, 80% এ আসা মানে আমরা এখানে ভ্যালুটা কত, 80% আসা মানে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 93। ওকে, আচ্ছা, আরেকজন চিন্তা করলো যে না আমি এটা 90% ধরবো। 90% ধরা মানে হলো কি অ্যাপ্রক্সিমেটলি 104। ওকে, 104। আর 95% ধরা মানে হলো অ্যাপ্রক্সিমেটলি 110। ওকে, আমি অপটিমামে আসছি 110। সো প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে হয়তোবা এমন হতে পারে যে মাত্র 3-4 বার রোলার পাস করেই 93 অ্যাচিভ করা হয়ে গেছে, মাত্র 3-4 বার রোলার পাস করে। তারপরে দেখা গেল 8-9 বার রোলার পাস করেই 104 পাওয়া যাবে। কিন্তু এই যে 95% 104 মানে এইটা পাওয়ার জন্য দেখা যাবে যে আমাদের 14-15 বার রোলার পাস করাও হয়তোবা সাফিসিয়েন্ট হবে না। আমাদেরকে 14-15 বার রোলার পাস করার পরও 95% অ্যাচিভ না করে, অথবা এমনও হতে পারে যে 110 তো 108 আসছে, 14 বার বা 15 বার রোলার পাস করে 108 আসছে, কিন্তু 25-30 বার রোলার পাস করেও 110 আনা যাচ্ছে না। এটা প্র্যাকটিক্যালি এরকমই হয় যে অল্প কিছু রোলার পাস করলেই 80%, 85% বা 92% পর্যন্ত অ্যাচিভ করা যায়, বাট 95 বা 96% অ্যাচিভ করতে গেলে দেখা যায় অনেক বেশি রোলার পাস, যেখানে 10-12 বার রোলার পাস করেই হয়তো 92 পাওয়া যাবে, সেখানে হয়তো 25-30 বার রোলার পাস করেও 95% এর কাছাকাছি ভ্যালু পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে বড় বড় প্রজেক্ট গুলোতে, লাইক হলো আমাদের যেমন এমআরটি যে প্রজেক্ট গুলো স্টেশন হয়েছে, সেখানে ক্রাইটেরিয়া গুলো 95-96% ছিল, কিন্তু রেগুলার যে রোড কনস্ট্রাকশন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই 90% এর আশেপাশে, এবং সব সময় দেখা যায় যে 95%, 94 থেকে 95% ডেন্সিফিকেশনটাকে আমরা ধরে নেই যে 100% ডেন্সিফিকেশন, এভাবে ধরেই আসলে ডিজাইন করা হয়। ওকে, তাহলে এবার চলে আসি যে আমাদের অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে যেখানে ছিলাম, যে আমাদের এখানে টার্গেটটা ছিল কত, 116। 116 এর আমরা ধরে নিলাম আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে লাগবে 90%, তো 90% এর ক্ষেত্রে আমাদের ছিল কত, 104। তাহলে এই গ্রাফে যদি আমরা আসি, এই গ্রাফে যদি আমরা ক্যালকুলেশনে আসি, তাহলে আমাদের 116 যদি এখানে হয়, তাহলে 116 এখানে হলে আমাদের 104 কোথায় হবে, নিচে কোথাও একটা জায়গা হবে। আমরা চুজ করে নিলাম এরকম একটা লোকেশন, এরকম একটা লোকেশন থেকে আমরা এবার একটা হরিজন্টাল লাইন টানবো। এবার আমরা একটা হরিজন্টাল লাইন টানবো, এইভাবে একটা হরিজন্টাল লাইন টেনে দেবো। আমি স্টেপ বাই স্টেপ কাজ বলছি। তার মানে শুরুতে আমি এ কার্ভটা তৈরি করব, ল্যাবে কম্প্যাকশন টেস্ট করব, কম্প্যাকশন টেস্ট করে এ কার্ভটা তৈরি করব। বি এবং সি এখন পর্যন্ত আমার ডেভেলপড হয়নি, এ কার্ভটা তৈরি করব। করার পরে আমি সর্বোচ্চ পেয়েছি কত, 116। আমি জানি প্র্যাকটিক্যালি আমি হয়তো বা তার 90, 92 এরকম পাবো। আমরা এখানে ধরে নিচ্ছি 90, which is 104। তাহলে 104 এর এখানে নিলাম, একটা হরিজন্টাল লাইন আঁকলাম। এবার ল্যাবে এসে আমি আবার কম্প্যাকশন টেস্ট করব, কিন্তু এবার যে কাজটা করব, কম্প্যাকশন টেস্ট করার সময় আমি প্রত্যেকটা লেয়ারে যেই ডেন্সিফিকেশন আমরা কত 25 করে স্ট্রোকস দিয়ে আমরা তার চেয়ে কম দিব।
তার পিছনে উদ্দেশ্য হলো একটাই, যত কম স্ট্রোক দিব এই কার্ভটা তত নিচের দিকে আসবে, এই কার্ভটা নিচের দিকে আসবে এবং এমন একটা কার্ভ তৈরি করা সি কার্ভ, যেটা আমার এই যে নতুন 104 আমার টার্গেট অনুযায়ী যেটা 104 এটাকে টাচ করে। তার মানে এই সি কার্ভটা তৈরি করব। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে এই কার্ভগুলো তো আগে আমি তো জোর করে তৈরি করতে পারবো না। তো এখানে একটা জিনিস সাজেশন যেটা, সেটা হলো একেবারে যে 104 এর হরিজন্টাল লাইনকে টাচ করতে হবে সি, বিষয়টা এরকম না, এটা কাছাকাছি গেলেও হবে। লাইক হলো আমার সি কার্ভটা যদি লাইক এরকম একটা কিছু হয়, অথবা যদি আমার সি কার্ভটা এরকম একটা কিছু হয় তাও চলবে। কিন্তু মেইন ইস্যুটা হলো আমি স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে যে ভ্যালুটা বা মডিফাইড প্রক্টর টেস্টে যে ভ্যালুটা পেয়েছি তার যত পার্সেন্ট 90% আমি অ্যাচিভ করতে চাই। 90% এর যে ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী আমি একটা হরিজন্টাল লাইন টানবো, টেনে ল্যাবে কম্প্রেশন টেস্টের এনার্জি কমাই দিয়ে এমন একটা কার্ভ আঁকবো যে কার্ভটা এই হরিজন্টাল লাইনটাকে অ্যাপ্রক্সিমেটলি কি করে, টাচ করে যায়। টাচ করে যাওয়ার পরে এই কার্ভের সর্বোচ্চ যে পিক পয়েন্ট আছে, এই পিক পয়েন্ট দিয়ে আমি যদি একটা ভার্টিক্যাল লাইন টানি, সে আমার হরিজন্টাল এক্সিসকে একটা পয়েন্টে হিট করবে। তাহলে এখানে আমি দুইটা অপটিমাম মশার কন্টেন্ট পাচ্ছি, একটা ওমেগা 3 একটা ওমেগা 4। ফরসে আমার ওমেগা 4 এর ভ্যালু 10, আমার ওমেগা 3 এর ভ্যালু ফরসে 16। দ্যাট মিন্স দিস ইজ দ্য রেঞ্জ, দিস ইজ দ্য রেঞ্জ। তো আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন আমি পানিটা চেষ্টা করব এমন ময়েশ্চার যোগ করতে যে ময়েশ্চারের ভ্যালু আমার অ্যাপ্রক্সিমেটলি 10 বা 16 এর মধ্যবর্তী একটা ভ্যালু হয়। যদি 10 আর 16 এর মধ্যে ভ্যালু, 10 আর 16 বলতে হলো এটা আমি এক্সাম্পল আকারে বলছি, 10 আর 16 এর মধ্যে দিয়ে আমি যদি যে পরিমাণ হুইল লোড আমার অ্যাপ্লাই করার দরকার, সেই হুইল লোডটা আবার আমাদের অপটিমাম কত, 5 থেকে 15 এর মাঝখানে একটা রেঞ্জ, তাহলে 5 থেকে 15 এর মধ্যে একটা নাম্বার অফ রোলার পাসেস চুজ করে এবং 2 থেকে 3 ফিটের ডেপথ করে করে সয়েলকে যদি কম্প্যাক্ট করি, তাহলে আমি আশা করতে পারি আমার সর্বোচ্চ ভ্যালুর 92% যেটা, সেটা আমি অ্যাচিভ করে নিতে পারবো। তো এইভাবে আসলে কাজগুলো করতে হয়। আমি ল্যাবে একটা কাজ করব, সেখান থেকে একটা আইডিয়া নিয়ে প্রফেশনাল ফিল্ডে একটা রেঞ্জের ভিতরে নিয়ে আমাকে কাজ করতে হবে যাতে আমি অপটিমাম সলিউশন আসে। তো আজকের লেকচারটা এখানেই শেষ করে দিচ্ছি। পরের লেকচারে আমরা দেখব যে এত কিছু করার পরেও, আমি এত কিছু করে যে আমার টার্গেট যে ম্যাক্সিমামের একটা রিলেটিভ আনবো, কিন্তু আদৌ সেটা অ্যাচিভ হয়েছে কিনা। আমি 116 যে একটা সার্টেন পার্সেন্টেজ আনবো, 104 হোক, 105 হোক, 110 হোক, যেটাই হোক, আবার এখানে লেয়ার করলাম, অপটিমাম চুজ করলাম যে বিভিন্ন নাম্বার অফ পাসেস, কিন্তু এত কিছু করার পরও আমার টার্গেট ফুলফিল হয়েছে কিনা সেটা আমাকে ফিল্ডে গিয়ে আবার চেক করে দেখতে হয়, টেস্ট করে দেখতে হয়। তো সেই টেস্টগুলো এবং ফাইনালি আরেকটা বিষয়, যেখানে আমার 40-50 ফিট সয়েলকে ডেন্সিফাই করতে হবে, সেখানে তো আমি এরকম 2 ফিট 3 ফিট করে 30-40টা লেয়ার করে কাজ করতে পারবো না। সেইখানে কিভাবে ডেন্সিফাই করা যায়, এই বিষয়গুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা